আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমরা দুজন, আমি সাইদুর রহমান এবং আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ সহ সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ। কলকাতায় উদ্ধার হওয়া মাংসপিণ্ড এমপি আনারের বলে গোয়েন্দাদের ধারণা। হত্যার কারণ এখনই বলা সম্ভব নয় বলে মন্তব্য। এবং 7 মাস পর বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরির ভিসা চালু করল ওমান। ওমানের পদস্থ কর্তৃপক্ষের সাথে বৈঠকের পর প্রবাসী কল্যাণ মন্ত্রীর ঘোষণা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি নির্মাণ সহ সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন শেষে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দক্ষিণাঞ্চলের উন্নতি হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি। পটুয়াখালী থেকে এনায়েতুর রহমানকে সঙ্গে নিয়ে মহসিন হোসেনের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সাদি মাহমুদ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টি ও জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকা যেন এক ধ্বংসস্তূপ। রিমাল আঘাত হানার পর 4 দিন পার হলেও এখানকার মানুষের জনজীবন স্বাভাবিক হয়নি এখনো। জোয়ারে ঘরবাড়ি আসবাবপত্র ভেসে গেছে। সহায় সম্বল হারিয়ে আপাতত দুবেলা দুমুঠো খেয়ে পড়েই বেঁচে থাকার উপায় খুঁজছেন তারা। ঘূর্ণিঝড় রিমালের আঘাতের ক্ষয়ক্ষতি ও উপকূলীয় মানুষের দুর্ভোগ নিজ চোখে দেখতে পটুয়াখালী পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টারে করে আশেপাশের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি। শুধু তাই নয়, কলাপাড়ায় নেমে দুর্গতদের কথা শোনেন এবং সান্ত্বনা দেন সরকার প্রধান। পাশাপাশি তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা চাই যে এই দুর্যোগ থেকে আমাদের এই অঞ্চলের মানুষ যেন মুক্তি পায়, কারণ আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাত থেকে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশব্যাপী উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য। সেই কাজটাই আমরা করে যাচ্ছি। সার্বিকভাবে একটা দেশের উন্নয়নের যা প্রয়োজন সেটা করে এই দেশটাকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ করব। পরে কলাপাড়ায় মুক্তিযোদ্ধা শেখ কামাল সেতু পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবল ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও রেখে গেছে শত সহস্র ক্ষত। আপাতত আবারও মাথা তুলে দাঁড়ানোর উপায় খুঁজছেন উপকূলবাসী। তারা বলছেন, এমন অবস্থায় সরকার প্রধানের দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন নিঃসন্দেহে তাদের ঘুরে দাঁড়াতে অনুপ্রাণিত করবে। সাদি মাহমুদ, চ্যানেল আই, কলাপাড়া, পটুয়াখালী। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহিনকে গ্রেফতারে যুক্তরাষ্ট্র এবং পলাতক সিয়ামকে ফেরাতে নেপালের সাথে কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান। সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মাংসপিণ্ড এমপি আনারের বলে প্রাথমিকভাবে ধারণা করছে গোয়েন্দা পুলিশ ডিবি। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে সেপটিক ট্যাঙ্ক থেকে ওয়াটার থিওরি অ্যাপ্লাই করে মাংসপিণ্ড উদ্ধার করা হয়েছে। আরও জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেনে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে 26শে মে ভারতে যায় ঢাকার গোয়েন্দা পুলিশের একটি প্রতিনিধি দল।
কলকাতায় 5 দিন তদন্ত শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তের অগ্রগতি তুলে ধরেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ। প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না, সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেনসিক রিপোর্ট হবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি। হত্যার মোটিভ কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মূল পরিকল্পনাকারী সহ যুক্তরাষ্ট্র ও নেপালে পলাতক আসামিদের গ্রেপ্তার করলেই খুনের আসল কারণ উদ্ঘাটিত হবে। অভিযুক্তদের গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নিতে ভারত ও বাংলাদেশ যৌথভাবে উদ্যোগ নেবে। একজন অপরাধী তথ্যপত্র বিশ্লেষণ দেখেছি, সে এখন কাঠমান্ডুতে আছে। আরেকজন অপরাধী, যেহেতু আপনারা জানেন যে মূল মদতদাতা বেনিফিশিয়ারি, সে এখন ইউএসএ অবস্থান করছে, সে আমেরিকান পাসপোর্ট। সব কিছু তথ্যপত্র সংগ্রহ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয় ইন্টারপোলকে অবহিত করেছেন। পাশাপাশি আমাদেরকে পারিপার্শ্বিক সাক্ষ্য ডিজিটাল এভিডেন্স আমাদের কাছে রয়েছে, সব কিছু আমাদের, এবং দুই পক্ষের গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেপ্তার হয়েছে এবং তাদের কাছ থেকে তথ্যপত্র নিয়ে আমি মনে করি আমরা মামলাটা কনক্লুসিভ পর্যায়ে আছে। ডিবি প্রধান জানান, কলকাতায় উদ্ধার হওয়া মাংসপিণ্ডের ফরেনসিক রিপোর্ট শীঘ্রই পাওয়া যাবে। এমপি আনারের বন্ধু গোপাল বিশ্বাসকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান তিনি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে আরও কয়েক বছর জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ফিনল্যান্ডের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর সমৃদ্ধির দিকে বাংলাদেশের যাত্রাকে মসৃণ করতে সহযোগিতা চান প্রধানমন্ত্রী। বাংলাদেশে ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাহাদেবির্তা সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে IMOর মহাসচিব আর্সেনিও আন্তোনিও ডোমিনগুয়েস। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের মাধ্যমে ছোট দ্বীপ ও আফ্রিকান সম্মত দেশগুলোর জন্য বঙ্গবন্ধুর নামে সামগ্রিক খাতে বৃত্তি চালু করতে চায়। 7 মাস বন্ধ থাকার পর ওমান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য 12 ক্যাটাগরির ভিসা চালু করেছে। বৃহস্পতিবার সরকারি সফরে আসা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ওমান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পরেই ঘোষণা দেন। এর মধ্যে ভিসা প্রসেসিং শুরুও হয়েছে। ভিসাগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা, জিসিসি রেসিডেন্টসদের জন্য ভিজিট ভিসা, সিটিজেন স্পাউস ভিসা, চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, অ্যাকাউন্টেন্ট, ইনভেস্টর ভিসা, অফিসিয়াল ভিসা ও বিশেষায়িত কর্মী ভিসা। এর আগে গত বছর 31শে অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু স্থগিত করে ওমান। আমাদের প্রাথমিকভাবে কিছু ক্যাটাগরিতে ভিসা সংক্রান্ত যে জটিলতা ছিল সেটা নিরসন হয়েছে এবং সেটি খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেকে ভিসা ইস্যু করতে পারতেছেন। আপনারা এদেশের আইন কানুন মেনে এদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন, এমন কোনো কাজ করবেন না যার কারণে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। ঈদ উল ফিতরের পর মনিটরিং কমে যাওয়ায়, সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অতিরিক্ত ট্রিপ দেওয়ার টার্গেটে ড্রাইভাররা যেন গাড়ির গতি না বাড়ায় সে বিষয়ে বাস মালিকদের সতর্ক করেছেন তিনি। নাজিব বেগ জানাচ্ছেন। বিআরটিএ তথ্যমতে এবছর ঈদ উল ফিতরের আগে ও পরের 17 দিনে সারা দেশে 286টি সড়ক দুর্ঘটনায় 320 জনের মৃত্যু হয়েছে। আর যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে মৃত্যুর সংখ্যা 407 জন। ঈদুল আজহায় সড়কপথের যাত্রা নিরাপদ করতে বিআরটিএ ভবনে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে সভা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকার প্রবেশপথগুলো যানজটমুক্ত রাখার নির্দেশ দেন তিনি। কুরবানির পশুবাহী গাড়ি যেন যানজটের কারণ না হয় সতর্ক করেন সে বিষয়েও। ঈদের পরে মনোযোগটা বেশি দিতে হবে, ঈদের পরেই অ্যাক্সিডেন্টটা বেশি হয়, স্পিড বেড়ে যায়, এই সময় যানজটের কারণ হয়ে যায় গরু পশুবাহী গাড়িগুলো। অতি মুনাফার লোভ যেন দুর্ঘটনার কারণ না হয় সে বিষয়ে বাস মালিক সহ সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি। হেল্পার যেন ড্রাইভার না, বিশেষ করে লং ডিস্টেন্স। পলিটিক্সের নাম করে অনেকে ঝাঁকে ঝাঁকে যায়, ওগুলো বন্ধ করতে হবে, ভয় পাওয়ার কিছু নেই।
মন্ত্রী সাহেবের লোক, এমপি সাহেবের লোক, এসব বাহানা দিয়ে কেউ যেন পান না। ঈদে গার্মেন্টস ছুটির পর চন্দ্রা এলাকায় বিশেষ নজর দেওয়ার কথা বলেন তিনি। সেই সাথে ঈদ মৌসুমে ঢাকা সিটিতে খোঁড়াখুড়ির কাজ না করতে সিটি কর্পোরেশনকে আহ্বান জানান ওবায়দুল কাদের। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, সড়ক মহাসড়কে কুরবানির পশুর হাট বসানো যাবে না। যেখানে স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হতে পারে সেখানে কোনো ক্রমে পশুর হাট বসানো যাবে না। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সভায় কুরবানির বর্জ্য পরিষ্কারের জন্য ঈদের পরদিন সূর্যোদয় পর্যন্ত সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতাদের অভিযোগ, সরকার দেশের রাজনীতি, অর্থনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে জোর করে ক্ষমতায় টিকে আছে। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই সরকারের লক্ষ্য। আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। দেখুন আক্তার হোসেনের রিপোর্টটি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে বিএনপি নেতাকর্মীরা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে দুর্বৃত্ত ও লুটেরাদের কবলে। আন্দোলনের মধ্য দিয়েই তাদের পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল শেষে রাজধানীর বিভিন্ন স্থানে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন দলের বিভিন্ন ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতারা অভিযোগ করেন, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে জোর করে ক্ষমতায় আছে সরকার। তারা ভোটের নষ্ট করে, ভোটের গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করে, ভোটের প্রতিষ্ঠান নষ্ট করে তারা জোর করে ক্ষমতায় আছে। যেগুলি জনগণের কল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের পয়সার দ্বারা পরিচালিত, এই সব প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে। অতএব বাংলাদেশের ভবিষ্যতের জন্যই এই অবৈধ সরকারকে উৎখাত করা আজকে আমাদের শপথ। কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন নেতাকর্মীরা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি সংবাদের পরবর্তী অংশে। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সাথে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMOর মহাসচিব আর্সেনিও ডামিশিয়াস ভালাস্কো। শিল্প মন্ত্রণালয়ে এই সাক্ষাতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পে হংকং কনভেনশন প্রতিপালনে কম সুদের ঋণ এবং প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা বিষয়ে আলোচনা হয়। সচিবালয়ের নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন তিনি। বাংলাদেশি জাহাজের নাবিকরা অন্য দেশের বন্দরে নামতে পারে না, এ বিষয়ে ভিসা জটিলতা সমাধানে সহায়তার উদ্যোগ নেবেন বলে জানান। বাংলাদেশের উন্নয়ন সহ বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন IMO মহাসচিব। নৌ পরিবহনে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় আনতে IMOর উদ্যোগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বক্তৃতা করেন এই অতিথি। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পরিবেশ বান্ধব নৌ পরিবহনে সকলের সহযোগিতা চান। বঙ্গোপসাগর ও পাশের উপকূলীয় অঞ্চলকে জলদস্যু মুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে চট্টগ্রাম মহানগরের পতেঙ্গায় র্যাব ৭-এর এলিট হলে ৫০ জন জলদস্যুর আত্মসমর্পণ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। যে কোনো মূল্যে অপরাধীদের দমন করার প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী। অনুষ্ঠানে আরও ছিলেন র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম, চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য M আব্দুল লতিফ, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের মহাপরিচালক M খুরশিদ হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা। এই
অভিযান অব্যাহত থাকবে। আমি সঙ্গে সঙ্গে ঘোষণা করতে চাই, যারা ফিরে আসেন নাই কিংবা এই ধরনের চিন্তা ভাবনা করছেন আপনারা দস্যুতা করবেন কিংবা অন্য কিছু করবেন, তাহলে আপনাদের পরিণতি কি হবে সেটা মহান রাব্বুল আলামিন জানে। আমরা কাউকে ছাড় দিব না। আমরা 15 বছর পার হয়ে 16 বছরে পদার্পণ করছি। কন্টিনিউয়াসলি আমরা এখন গুড গভর্নেন্স তৈরি করার জন্য আমরা বদ্ধপরিকর। আসাদুজ্জামান খান স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলের সর্বাত্মক হামলায় একদিনে নারী ও শিশুসহ আরও কমপক্ষে 53 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মিশরের সঙ্গে গাজার পুরো সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। ইসরায়েলি জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান বলেছেন, হামাসকে ধ্বংস করতে গাজায় আরও 7 মাস যুদ্ধ হতে পারে। রাফায় ইসরায়েলি হামলার পর তেল আবিব থেকে দূতাবাস প্রত্যাহার করেছে ব্রাজিল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত তার সরকার। তবে ফিলিস্তিনি সরকার ব্যবস্থার সংস্কারের অনুরোধ জানিয়েছেন তিনি। গাজা দখলের পর এবার ইসরায়েলের প্রতিরক্ষা প্রধান লেবাননকে কঠোর হামলার হুমকি দিয়েছে। প্রিয় দর্শক, এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও অফবিট নাটকের জনপ্রিয় নির্মাতা আফসানা মিমির নির্মাণে নতুন ওয়েব ফিল্ম অফ দ্য মার্ক বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পেয়েছে। টি-20 বিশ্বকাপ উপলক্ষে ইমপ্রেস টেলিফিল্ম পরিবেশিত গ্রিন স্ক্রিন নির্মিত এই ওয়েব ফিল্মটি প্রিমিয়াম কন্টেন্ট হিসেবে স্ট্রিমিং হচ্ছে আই স্ক্রিনে। নির্মাতা আফসানা মিমি বলেন, খুব সাধারণভাবে নির্মাণ করা অফ দ্য মার্ক এ জীবনের সুখ দুঃখের গল্প খুঁজে পাবেন দর্শকরা। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। ছোট শহরের 14 বছরের এক কিশোরের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণের গল্পের পেছনের কথা বলছে ওয়েব ফিল্ম অফ দ্য মার্ক, যেখানে ছেলেকে ক্রিকেটার তৈরির জন্য মায়ের ত্যাগ ও সংগ্রাম দেখানো হয়েছে। খুব সাধারণ এক গল্পে দারুণভাবে এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। টি-20 বিশ্বকাপ উপলক্ষে ইমপ্রেস টেলিফিল্ম পরিবেশিত গ্রিন স্ক্রিন নির্মিত ওয়েব ফিল্ম অব দ্য মার্ক বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রিমিয়াম কন্টেন্ট স্ট্রিমিং হয়েছে। স্ট্রিমিংয়ের পর ওয়েব ফিল্ম অব দ্য মার্ক কিশোর কিশোরীরা উপভোগ করছেন। অফ দ্য মার্ক ওয়েব ফিল্ম আই স্ক্রিনে এটা দেখে আমার খুবই ভালো লাগলো। চেষ্টা করা উচিত, এটা নিয়ে হচ্ছে ফিল্মটা হয়েছে। আমার অ্যাকচুয়ালি এটা অনেক ভালো লাগছে অ্যান্ড আমি অনেক ইন্সপায়ার হয়েছি এটা দেখে। মনে সাহস এসেছে, পড়ার পাশাপাশি আমি খেলতেও পারবো। এখন অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে। বহু বছর পর নির্মাণে ফেরা আফসানা মিমি বলেন, গতানুগতিক গল্পের বাইরে গিয়ে সাধারণ গল্প বলার চেষ্টায় এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছি। অনেক বছর পর আবার একটা এরকম সিঙ্গেল কন্টেন্ট তৈরি করলাম, একটা এক্সাইটমেন্ট আছে আর ভালো লাগা আছে প্রচণ্ড। এই কাজটা একটা স্বপ্ন থেকে শুরু করেছিলাম আমরা, যেরকম দীপু বা আরহামের স্বপ্ন সে ক্রিকেটার হয়ে উঠবে। তো গল্পটা পড়ার পরে আমরা যে পুরো টিমটা একসাথে কাজ করছিলাম, আমাদেরও একটা স্বপ্ন ছিল যে ছবিটা কখন শেষ হয়ে এটা রিলিজ হবে। এক ঝাঁক অচেনা মুখ নিয়ে নির্মাণ করা এই ওয়েব ফিল্মটি দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আশাবাদী জনপ্রিয় নাটক অফবিটের এই নির্মাতা। এটা একটা পারিবারিক গল্প, সেজন্য আপনারা দেখবেন এবং আপনাদের কিশোর ছেলেটিকে বা কিশোর মেয়েটিকে আপনাদের হয়তো দেখাতে ভালো লাগবে, ছোটদের ভালো লাগবে, বড়দের ভালো লাগবে। এটা একটা সাধারণ গল্প, একদম সত্যি কোনো আহামরিত্ব নাই। আগামীতে শিশু কিশোরদের জন্য আরও কাজ করতে আগ্রহ প্রকাশ করেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা। পূবালী ব্যাংক কৃষি সংবাদ।
প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চল সহ অন্যান্য জেলায় কৃষি ও মৎস্য খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে চিংড়ি, কাঁকড়া এবং কুচিয়ার খামার। জলোচ্ছ্বাসে নিমজ্জিত রয়েছে বহু ফসলি মাঠ ও আউশের বীজতলা। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। সাতক্ষীরায় ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে কৃষি ও মৎস্য খাতে ক্ষয়ক্ষতির হিসেব নিরূপণ করছে কৃষি ও জেলা মৎস্য বিভাগ। জেলার 437 হেক্টর জমির সবজি সহ 738 হেক্টর জমির বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। শ্যামনগর উপজেলায় 3900টি মাছের খামার ও 236টি কাঁকড়া এবং কুচিয়ার খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে 127 হেক্টর জমির আম, 40 হেক্টরের পাট, 35 হেক্টরের হলুদ, 35 হেক্টরের পান, 30 হেক্টর জমির কলা, 15 হেক্টরের মরিচ, তরমুজ, পেঁপে সহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মেহেরপুরে বেশি ক্ষতি হয়েছে কলা ও পেঁপে ক্ষেতের। এছাড়া সবজি ক্ষেত অনেক আম লিচু বাগানও ক্ষতির মুখে পড়েছে। মাঠ পর্যায়ে ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে মেহেরপুর জেলা কৃষি বিভাগ। কৃষি বিভাগ বলছে, বোরো ধান ঘরে তোলা হলেও এখন মাঠে রয়েছে পাট। বৃষ্টিতে পাট চাষের উপকার হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কলা লাগলে কলা তো বছরকার ফল, কলাতে ধরেন সবই ক্ষতি, কলা ভেঙে গেলে বছরকার ফলে সবই ক্ষতি। এখন কলাতে দেখছেন আপনারা কিভাবে ভেঙেছে। আমি সকালে এসে দেখছি যে অনেকই যে আম ছিল বেশিরভাগই পড়ে গেছে। এই যে আম পড়ে যাওয়ার পরে বুঝতেই পারছেন যে বছরের ফসল, এই যে বছরের সেটা তো আমরা এখন আমরা চাষি আর্থিকভাবে অনেক লস হয়ে গেলাম। কিন্তু ঝড়ের কারণে তো সবই নষ্ট হয়ে গেছে আমাদের মাঠে। ফসল তো আর গুছি পাওয়াই গায়ে পাতা। আর বেগুন আছে 12-10 কাঠা, পটল আছে 15 কাঠা, কলা আছে 1 বিঘে, এসব নষ্ট হয়ে গেছে ঝড়ে। লক্ষ্মীপুরে রিমেলের প্রভাবে 2260 একর ফসলি জমি নষ্ট হয়েছে। এর মধ্যে রয়েছে 1000 হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি, 850 হেক্টরের আউশ, 86 হেক্টর জমির আউশের বীজতলা ও 280 হেক্টরের ডাল জাতীয় ফসল। রিমেলে কমলনগর, রামগতি ও সদর উপজেলার প্রায় 2 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জ। বিধ্বস্ত প্রকৃতি ও পরিবেশ। সাইক্লোন শেল্টার সহ উপকূলীয় অঞ্চলে দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকট। এখনও পানিবন্দী লাখো মানুষ। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ 300 কোটি টাকারও বেশি বলছে প্রশাসন। মাহফুজুর রহমান মাহফুজের তথ্য এবং এম পলাশের শরীফের ভিডিও চিত্রে আফরোজা হাসি জানাচ্ছেন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব আর ভয়াবহ জলোচ্ছ্বাসে বিপর্যস্ত সুন্দরবন সহ উপকূলের জনপদ। উত্তাল সাগরে আছড়ে পড়া ঢেউ আর ঝোড়ো হাওয়ায় অসহায় উপজেলার প্রায় 4 লাখ মানুষ। রিমালের আঘাতে 2500-এর বেশি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত এবং ক্ষতিগ্রস্ত অন্তত 16,000 বসতবাড়ি। মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত 60,000-এর বেশি গবাদি পশু। খাওয়া সব বন্ধ, ঘরবাড়ি সব বাসি গেছে। আমাকে তেরা লাগবে না, আমাকে রাস্তাটা করে দিতে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন রাখছি, এই ভেরিবেটটি যাতে অচিরি হয়, তাড়াতাড়ি হয়। আমার ইউনিয়নের এই মানুষগুলো যাতে যানবাহনের নিরাপত্তা পায়। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এখনও বিদ্যুৎবিহীন অনেক এলাকা। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় চরম দুর্ভোগে দুর্গতরা। এখন কিছু নাই, খামুখি রান্না আইদি রান্নাঘরটা পড়ে গেছে, চুলার উপর একাত পানি। আমরা কোনো ত্রাণ চাই না, আমাকে অবদা করে দিলে যোগাযোগ বিচ্ছিন্ন। পানি উঠলে আটকে থাকবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই খারাপ। সব তো লাগে গেছে, এই পুকুরে মাছ ভরা হলে সব বেরিয়ে গেছে। আইলা সিডরের থেকেও এই ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির পরিমাণ মোরেলগঞ্জে বেশি হয়েছে। আমরা সকলের পাশে আছি। সরকারের কাছ থেকেও আমরা নিশ্চয়তা পেয়েছি যেন একটি মানুষ যেন অভুক্ত না থাকে, এবং যদি কেউ কোথাও অসহায় থাকে আমরা খবর পেলেও তার খাবার পৌঁছে দিচ্ছি। খাদ্যসহ সুপেয় পানি সরবরাহ নিশ্চিতে শিগগিরই কার্যকর পদক্ষেপের দাবি উপকূলের মানুষের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইয়ের সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। সংবাদে নিচ্ছে আবারও বিরতি, আর বিরতির পর যখন ফিরছি তখন
আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। প্রিয় দর্শক, আমরা দুজন আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ভারতের উজান থেকে নেমে আসার ঢলে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়ে পড়েছে এই 3 উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল। বিজনেস ক্লাইমেট ইন্ডেক্সে বাংলাদেশে অবনতি হয়েছে। 2022-এ স্কোর ছিল 61.95 আর 2023-এ স্কোর 58.7। মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে এই রিপোর্ট প্রকাশ করে। 10টি সূচকের মধ্যে জমিতে প্রবেশাধিকার, বাণিজ্য সুবিধা এবং প্রযুক্তি গ্রহণে উন্নতি হলেও অর্থের যোগান, শ্রম নিয়ন্ত্রণ, কর প্রদান সহ 7টি সূচকে পিছিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, এই রিপোর্ট বিশ্লেষণ করে উন্নতির জায়গা খুঁজে বের করতে হবে। জানিয়েছেন, ডলার সংকট অনেকটাই নিয়ন্ত্রণে, জুলাই মাসের মধ্যে মূল্যস্ফীতিও কমবে। দেশের স্থপতিদের অনুপ্রাণিত ও সম্মাননা দেওয়ার লক্ষ্যে শুরু হয়েছে বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচার প্রতিযোগিতার 11তম আসর। দেশের শীর্ষস্থানীয় পেইন্ট ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ IAB'র সহযোগিতায় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। গত 22 বছর ধরে বিশিষ্ট স্থপতিদের সম্মাননা প্রদান করে আসছে বার্জার। সংবাদ সম্মেলনে অনুষ্ঠান ঘোষণা করা হয়েছে, সেরা হিসেবে 7টি প্রজেক্ট নির্বাচন করা হবে। প্রত্যেক বিজয়ী পাবেন ট্রফি, সার্টিফিকেটের সাথে নগদ অর্থ। দেশ বিদেশের লেখক, প্রকাশক, পাঠক আর প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হল 33তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। এবারের বইমেলায় দেশ বিদেশের 40টি প্রকাশনা সংস্থা অংশ নেয়। যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদের তথ্য এবং ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন রক্সানা আমিন। যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে স্থানীয় সময় সোমবার রাতে পর্দা নামল 33তম আন্তর্জাতিক বাংলা বইমেলার। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত বইমেলার রূপ নিয়েছিল বিশ্ব বাঙালির মিলন উৎসবে। বাংলাদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে দর্শনার্থীরা ছাড়াও সাহিত্যিক ও প্রকাশকরা অংশ নেন। 4 দিনের এ বইমেলায় 40টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করে। প্রথম দিনের সাংস্কৃতিক আয়োজনে ছিল প্রবাসী শিল্পীদের পরিবেশনায় গান আর নাচ। শুক্রবার বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা বইমেলা উদ্বোধনের পর থেকে বই বিক্রির পাশাপাশি চলে কবিতা পাঠ, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা সহ বৈচিত্র্যময় সব আয়োজন। বইমেলা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সমস্ত প্রোগ্রামগুলো অনুষ্ঠিত করে। শুভেচ্ছা বক্তব্যে এমন আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিরা। এই যে বাংলা গ্রন্থমেলা, এটি আমাদের বাংলাকে আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ভূমিকা পালন করবে। মূল মঞ্চে ভারতের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গান মুগ্ধতা ছড়ায়। আগামী বছর একই স্থানে 23 থেকে 26 মে পর্যন্ত চলবে আন্তর্জাতিক বাংলা বইমেলার 34তম আসর। রোকসানা আমিন, চ্যানেল আই। প্রিয় দর্শক, আপনারা আছেন চ্যানেল আই সঙ্গে। আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সরকার। প্রিয় দর্শক, এবারে সবশেষ খবরগুলোর দিকে চোখ রাখুন। চট্টগ্রামের একটি হোটেলে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা, চট্টগ্রাম চিটাগং ট্রাভেল মার্ট 2024। ভ্রমণ এবং পর্যটন বিষয়ক পত্রিকা বাংলাদেশ মনিটর মেলার 14তম আসরের আয়োজন করেছে। উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। আরও ছিলেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, শ্রীলঙ্কা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার এবং অন্যরা। এবারের মেলায় দেশি বিদেশি 26টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।
মেলা 1 জুন পর্যন্ত প্রতিদিন সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। শান্তা মারিয়াম ফাউন্ডেশন ও শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমামুল কবির শান্তর 4র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনখানি, দোয়া মাহফিল, স্মরণ সভা সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। বিকেলে শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির অডিটোরিয়ামে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহী আলম। সে সময় ইমামুল কবির শান্তর বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করেন চিত্রশিল্পী অধ্যাপক হাশেম খান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিদের সদস্য ও সুন্দরবন কুরিয়ারের সার্ভিসের প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আক্তার আহসানুল কবির এবং অন্যরা। এরপর স্বপ্নজয়ের কাণ্ডারি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। রংপুরে খাদ্য ব্যবস্থাপনা রূপান্তরে পুষ্টি ব্যবস্থাপনা শীর্ষক 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে। RDRS বেগম রোকেয়া মিলনায়তনে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ, খাদ্য মন্ত্রণালয় এবং কেয়ার বাংলাদেশের নেতৃত্বে জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকামস জানো প্রকল্পের উদ্যোগে এই সম্মেলন হয়। শেষ দিনে আলোচনা সভায় বক্তৃতা করেন খাদ্য মন্ত্রণালয় পরিকল্পনা ও মনিটরিং বিভাগের মহাপরিচালক শহীদুল আলম, ইউরোপীয় ইউনিয়নের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিভাগের কৃষি ও গ্রামীণ উন্নয়ন কর্মসূচির ব্যবস্থাপক মার্গারিটা কাপালবি, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী এবং অন্যরা। এবারে খেলার খবর।